হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক अगेन টু আরজেএম অনলাইন ক্লাসেস। আজ আমাদের স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা বাংলা থেকে মক টেস্ট নাম্বার 11 তোমাদের সামনে পাবলিশ করছি। মাতৃভাষা বাংলা অ্যান্ড বাংলা পেডাগজি থেকে কিছু প্রশ্ন নিয়ে এখানে আমরা আলোচনা করব। বিশেষ করে এখানে বাংলা পেডাগজির কিছু প্রশ্নকে জায়গা দেওয়া হয়েছে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে অর্থাৎ বিভিন্ন টেট পরীক্ষাতে আমাদের রাজ্য পাশাপাশি ত্রিপুরা, অসমের বিভিন্ন টেট পরীক্ষাতে এসছে এবং যে প্রশ্নগুলো কিন্তু আসন্ন টেট পরীক্ষাতে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আর দেরি না করে শুরু করছি আজকে ক্লাস। প্রথম প্রশ্নে বলা হয়েছে হান্টার কমিশন। বলতে হবে হান্টার কমিশনের কাজ কি বা হান্টার কমিশন নিচের যে চারটা অপশন রয়েছে তার মধ্যে কোনটা উক্তি হান্টার কমিশন সম্পর্কে সঠিক। এ নাম্বারে বলা হয়েছে, দেখো, প্রাথমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃত জানালেন। অর্থাৎ হান্টার কমিশন প্রাথমিক বিদ্যালয় স্তর যেটা রয়েছে, প্রাইমারি লেভেলের যে এডুকেশন রয়েছে, সেখানে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানায়। অপশন নাম্বার বি, মাধ্যমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানায়। অপশন এতে ছিল প্রাথমিক বিদ্যালয় স্তরে, অপশন বিতে থাকলো মাধ্যমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে, অর্থাৎ যেটা যার রিজনাল আর মাদার টাং সেটা নিয়ে তারা পড়াশোনাটা করবে, সেটাই হবে তাদের শিক্ষার মাধ্যম। অপশন নাম্বার সি বলেছে উচ্চস্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানায়। উচ্চস্তর বলতে মাধ্যমিক স্তর পার করে পরবর্তী যে ফার্দার এডুকেশন, সেখানে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে, নাকি অপশন নাম্বার ডি মাধ্যমিক প্রাথমিক স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃত জানালেন। তো সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? হান্টার কমিশন প্রাথমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃত জানালো। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি পরের প্রশ্নে। বলছে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, আমরা মুদালিয়ার কমিশনের কথা পড়েছি শুনেছি, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার এর নেতৃত্বে গঠিত হয় কি? প্রাথমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, উচ্চতর শিক্ষা কমিশন, নাকি কোনোটিই নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মাধ্যমিক শিক্ষা কমিশন। অর্থাৎ মুদালিয়ার কমিশন কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে কাজ করে। তারপর নাম্বার 3-এ বলা হচ্ছে নিচের কোনটা ঠিক তোমাদেরকে বলতে হবে। নিচের তিনটা উক্তি রয়েছে বা চারটা উক্তি রয়েছে, তার মধ্যে কোনটা ঠিক? অপশন নাম্বার এ বলছে ছাত্রছাত্রীরা ইংরেজি শিখবে বাংলার পরিবর্তে নয়, তার অনুষঙ্গ রূপে। অর্থাৎ বাংলার পরিবর্তে ইংরেজি নয়। আমি ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে, সেখানে মাতৃভাষা বাংলা, তাহলে বাংলা বাদ দিয়ে সবাই ইংরেজি শিখবে তা কিন্তু নয়। মাতৃভাষাকে ভুলে কিন্তু বিদেশি শিক্ষা নয়, বাংলা শিখবে তার অনুষঙ্গ, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও শিখবে। নাকি অপশন নাম্বার বি বলছে ছাত্রছাত্রীরা ইংরেজি শিখবে বাংলা ভালো করে শেখার জন্য, অর্থাৎ মাতৃভাষাকে ভালোভাবে শেখার জন্য ইংরেজি শিখতে হবে। নাম্বার সি বলা হয়েছে ছাত্রছাত্রীরা ইংরেজি শিখবে বাংলার পাশাপাশি ইংরেজিতে দক্ষ হয়ে ওঠার জন্য। অর্থাৎ ইংরেজি শিখবে, বাংলাতে তো তারা দক্ষই, বাংলা মাতৃভাষা, বাংলাতে তারা দক্ষ, এবার বাংলার পাশাপাশি তারা একটি বিদেশি ভাষা অর্থাৎ ইংরেজিতে দক্ষ হয়ে ওঠার জন্য তারা ইংরেজি শিখবে। উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ছাত্রছাত্রীরা ইংরেজি শিখবে বাংলার পরিবর্তে নয়, তার অনুষঙ্গরূপে। অর্থাৎ বাংলার সাথে সাথে ইংরাজিও দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজিও কিন্তু সমান তালে তাল মিলিয়ে তারা শিখতে থাকবে। যেহেতু ইংরেজি ছাড়া কোনো গতি নেই, কারণ বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা ইংরেজি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, ইংরেজির দিকে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে গেলে ইংরেজিটা বেশি গুরুত্ব দেওয়া হয়, সেজন্য ইংরেজিটা শিখবে, কিন্তু বাংলাকে বাদ দিয়ে নয়, বাংলা শিখবে, বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিটাকেও শিখবে। পরের প্রশ্ন চলে আসি নাম্বার 4-এ বলা হয়েছে আবার বলতে হবে নিচের কোনটা ঠিক। আরোহ পদ্ধতির প্রয়োগ দ্বারা মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত, অবরোহ পদ্ধতির দ্বারা মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত, আরোহ ও অবরোহ দুটি পদ্ধতির দ্বারাই মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত, কেবলমাত্র অবরোহ পদ্ধতির দ্বারা মাতৃভাষার শিক্ষা দেওয়া বা শিক্ষার একমাত্র পথ। অর্থাৎ এখানে বলতে হবে আরোহ অবরোহ পদ্ধতি সম্পর্কে আমরা পড়েছি, ইন্ডাকটিভ ডিডাকটিভ যে সিস্টেম রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়েছি। অর্থাৎ একটা হলো সহজ থেকে কঠিনের দিকে যাওয়া, একটা কঠিন থেকে সহজের দিকে যাওয়া, ঠিক আছে, একটা জানা থেকে অজানার দিকে যাওয়া আর একটা অজানা থেকে জানার দিকে যাওয়া। তো এখানে সঠিক উত্তর হবে আরোহ পদ্ধতির প্রয়োগ করে মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। আর প্রশ্ন নাম্বার 5 বলা হয়েছে একজন আদর্শ ভাষা শিক্ষকের জন্য সবচেয়ে বড় কথা কি? একজন আদর্শ ভাষা শিক্ষক মানে ল্যাঙ্গুয়েজ টিচারের জন্য সবচেয়ে বড় কথা কি, বা সবচেয়ে কোন কথাগুলো তাকে মাথায় রেখে পড়াশোনা করাতে হবে বা শিক্ষা দিতে হবে? তিনি যে ভাষায় পড়াবেন
সেই ভাষা সাহিত্যের সম্যক জ্ঞান থাকা দরকার। অর্থাৎ আমরা সকলেই কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস পড়েছি, এবং যারা যারা ইংরেজি অনার্স করেছো তাদের ইংরেজি ভাষা সাহিত্যের ইতিহাস পড়তে হয়েছে, এবং যারা যে কোনো ভাষা নিয়ে পড়েছো, সংস্কৃত হোক বাংলা হোক, তাদের ভাষা সাহিত্যের ইতিহাস কিন্তু পড়তে হয়েছে। অর্থাৎ যে ভাষায় তিনি পড়াবেন, অর্থাৎ তোমরা যখন আগামীতে ভাষা শিক্ষক হবে, ল্যাঙ্গুয়েজ টিচার হবে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ সংস্কৃত, কেউ হিন্দি, কেউ অন্যান্য, তো সেই সমস্ত ভাষার যে সাহিত্য রয়েছে, সে ভাষাটা কোথা থেকে আসলো, কোথা থেকে তার উৎপত্তি, সেটার একটা সম্যক জ্ঞান, সঠিক জ্ঞান থাকা দরকার। তিনি যে ভাষা পড়াবেন সেই ভাষায় ব্যাকরণ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার। অর্থাৎ অবশ্যই ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকা দরকার কিনা সেটা তোমাদেরকে এখানে বলতে হবে, যে যে ভাষা পড়াচ্ছে সেই ভাষার ব্যাকরণ সম্পর্কে তার কতটা জ্ঞান রয়েছে। তিনি যে ভাষা পড়াবেন সে ভাষার সঠিক শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ করা দরকার। যে ভাষা তিনি পড়াচ্ছেন তার যে সমস্ত শব্দের উচ্চারণ রয়েছে, প্রোনাউন্সিয়েশন রয়েছে, কারণ স্যার বা ম্যাডাম যেটা উচ্চারণ করবে ছাত্রছাত্রীরাও কিন্তু সেভাবেই শিখবে, তো সেই উচ্চারণটা জানা দরকার, নাকি উপরে সবগুলি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাষা সাহিত্যের সঠিক ইতিহাস জানতে হবে, তিনি যে ভাষায় পড়াবে তার ব্যাকরণ সম্পর্কে জানতে হবে, তিনি যে ভাষা পড়াবেন তার শব্দগুলোকে জানতে হবে। তাই এগুলোর সবগুলোই কিন্তু একজন ভাষা শিক্ষকের মধ্যে থাকা বাঞ্ছনীয়। চলে আসি প্রশ্ন নম্বর 6। বলা হয়েছে ব্যাকরণ শিক্ষার সূচনা ছাত্রছাত্রীদের কী ধরনের ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব আরোপ করতে হয়। অর্থাৎ ব্যাকরণ শিক্ষার সূচনায়, ঠিক আছে, সূচনায় প্রথম দিকে, প্রথম স্তরে ছাত্রছাত্রীদের কী ধরনের ব্যাকরণ শেখাতে হবে? তত্ত্বমূলক ব্যাকরণ, ব্যবহারিক ব্যাকরণ, তত্ত্বমূলক ব্যাকরণ ও ব্যবহারিক ব্যাকরণ কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? প্রথম দিকে, প্রাথমিক স্তরে বা সূচনার দিকে কিন্তু ব্যবহারিক ব্যাকরণ শেখাতে হবে। অর্থাৎ যেই সমস্ত বাক্য বা যেই সমস্ত শব্দগুলো ছাত্রছাত্রীদের নিত্যদিনে ব্যবহারের প্রয়োজন, নিত্যদিনের কথা বলতে প্রয়োজন, সেই সমস্ত শব্দের বা ভাষার বা জ্ঞানের বা বাক্যের ব্যবহারটা কিন্তু শেখাতে হবে ব্যাকরণের মধ্য দিয়ে, বা ব্যবহারিক ব্যাকরণটা কিন্তু শেখাতে হবে। পরবর্তীতে তার তত্ত্ব, তার ইতিহাস, তার গঠনগত পার্থক্য কী মিল, সেগুলো সমস্ত জানানো যাবে। তারপর একটা কোটেশন দেওয়া হয়েছে এখানে, নোবডি শুড স্টাডি দ্য গ্রামার আনটিল হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যতক্ষণ না সে কী করবে, ভাষাটাকে জানবে, ল্যাঙ্গুয়েজটাকে জানবে, ততক্ষণ কিন্তু সে গ্রামার পড়তে পারবে না। ঠিক আছে, তো বলছে এই কথার অর্থ তত্ত্বমূলক ব্যাকরণের কী বলছে, ব্যাকরণের পরিবর্তে ছাত্রদের কী পড়াতে হবে? তত্ত্বমূলক ব্যাকরণের পরিবর্তে ছাত্রদের কী পড়ানোর কথা এখানে বলা হয়েছে? ব্যবহারিক ব্যাকরণ শেখানোর উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তত্ত্বমূলক ব্যাকরণকে সঠিকভাবে শেখাবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ব্যবহারিক ব্যাকরণকে শেখানোর জন্য ততটা গুরুত্ব না দেওয়ার কথা বলা হয়েছে, কেবলমাত্র তত্ত্বমূলক ব্যাকরণগুলিকে ব্যবহারিক ব্যাকরণের সঙ্গে শেখাবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কথাটা হচ্ছে জেসপারসনের বলেছেন যে নোবডি শুড স্টাডি দ্য গ্রামার আনটিল হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ। যতক্ষণ না কেউ একজন একটা ভাষাকে জানবে ততক্ষণ কিন্তু সে গ্রামার জানবে, ততক্ষণ কিন্তু সে গ্রামারটা শিখতে পারবে না। তাহলে এখানে কী ধরনের গ্রামার শেখার কথা বলা হয়েছে? এখানে কিন্তু ব্যবহারিক ব্যাকরণ বা ব্যবহারিক, যেটা হচ্ছে আমাদের ডেইলি ইউজের যে গ্রামার হয়, সেটাকে শেখার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর নাম্বার 8 বলা হয়েছে পাঠ্যসূচি রচনার সময়, পাঠ্যসূচি রচনা অর্থাৎ যে সিলেবাস, যে পাঠ্যক্রম যে তৈরি করা হয়, সেই পাঠ্যসূচি যে রচনা করা হবে, সেই রচনার সময় যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার সেগুলো কি? শিক্ষাদানের মূলনীতি যেন কেমন হওয়া উচিত, জানা থেকে অজানার দিকে যাবে, সহজ থেকে জটিলের দিকে যাবে, মূর্ত থেকে বিমূর্ত, মূর্ত যেটাকে ইন্দ্রিয় দ্বারা পর্যবেক্ষণ করা যায়, আর বিমূর্ত যেটাকে জাস্ট কল্পনা করা যায়, অ্যাবস্ট্রাক্ট যেটা ফিলিং, সেটা হচ্ছে বিমূর্ত। এগুলো সবগুলি, অর্থাৎ পাঠ্যসূচি রচনার সময় যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার সেগুলি শিক্ষাদানের মূলনীতিগুলো যেরকম, এখানে কিন্তু উপরে সবগুলোই হবে। অর্থাৎ জানা থেকে অজানার দিকেও যাবে, সহজ থেকে জটিলের দিকেও যাবে, আবার মূর্ত থেকে বিমূর্ত দিকেও যাবে। চলে আসে প্রশ্ন নম্বর 9। বলা হয়েছে শিক্ষা সহায়ক উপকরণগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? শিক্ষা সহায়ক উপকরণ টিচিং লার্নিং এইডস বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, পড়াশোনার জন্য যে সমস্ত আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে কটা ভাগে ভাগ করা যায়? 3টি, 2টি, 5টি, 4টি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3টি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা শিখন সংক্রান্ত সমস্যায় গভীরভাবে আক্রান্ত তাদের সমস্যার মূল কারণটা কী? অর্থাৎ যেসব ছাত্ররা
শিখন সংক্রান্ত সমস্যা মানে লার্নিং রিলেটেড যে প্রবলেম, সেটার যে সেই সমস্যায় যে গভীরভাবে আক্রান্ত, তার প্রধান কারণ কি? তারা ভুল শিক্ষা গ্রহণ করেছে, তাদের নিজের উপর কোনো আত্মবিশ্বাসই নেই, তাই জন্য তারা শিখতে পারছে না, তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করে, তারা কখনোই উদ্দীপক হিসেবে কাজ করে না। সঠিক উত্তর কী হবে? বলছে যে সমস্ত ছাত্ররা শিখন সংক্রান্ত সমস্যায় গভীরভাবে আক্রান্ত, তাদের কিন্তু নিজেদের উপরেই কোনো আত্মবিশ্বাস নেই, অর্থাৎ সেলফ বিলিভ সেটা কিন্তু তাদের মধ্যে নেই। সেই জন্য তারা কিন্তু শিখতে অসমর্থ হচ্ছে বা তাদের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে হচ্ছে। প্রশ্ন নম্বর 11-তে বলা হচ্ছে সিগন্যাল শিখন, একটা নতুন টার্ম। সিগন্যাল শিখন কোন কথাটির সঙ্গে যথোপযুক্ত? নিচে 4টা অপশন দেখো। চিহ্ন সংক্রান্ত শিখন, বোধক সংক্রান্ত শিখন, চিরন্তন শর্ত মতবাদজাত শিখন, ভাবনা সংক্রান্ত শিখন। কি হবে সঠিক উত্তর? বলছে সিগন্যাল শিখনের কথা বলছে। সঠিক উত্তর হবে চিরন্তন শর্ত মতবাদজাত শিখন। শর্ত বানান তালেবিস্ব তয়রেফ হবে, ঠিক আছে? অর্থাৎ চিরন্তন শর্ত মতবাদজাত শিখন হলো সিগন্যাল শিখনের অর্থ। তারপর শিখনের সবচেয়ে প্রথম কথাটি হলো, অর্থাৎ শিখনের সবচেয়ে প্রথম কথাটা কি? পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারা, সমস্ত বিষয়কে আত্মীকরণ করা, সমস্ত বিষয়কে বর্জন করা। কী হবে? শিখনের সবচেয়ে প্রথম কথাটা হচ্ছে সমস্ত বিষয়কে আত্মীকরণ করা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 13-তে বলা হয়েছে ভার্বাল অ্যাসোসিয়েট শিখন এর সঙ্গে যুক্ত রয়েছে কি? সিআরএস, আবার সিআরএস, দেখো গঠনগত একটু পার্থক্য রয়েছে, এসএস নাকি এসআর। ভার্বাল অ্যাসোসিয়েশন শিখনের সঙ্গে যুক্ত রয়েছে অপশন নাম্বার সি এসএস, ক্যাপিটাল এস স্মল এস। তারপর যে ছাত্র বা ছাত্রী কোনো বিষয়কে ভালোভাবে মনে রাখতে পারে আসলে সে, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রী কোনো বিষয়কে ভালোভাবে মনে রাখতে পারে সে ঠিকঠাকভাবে জ্ঞান অর্জন করতে পারছে, পড়াশোনার ক্ষেত্রে তার কোনো ক্ষমতাই নেই, সে স্মৃতিহীন, সে জ্ঞান অর্জনের ক্ষেত্রে পড়াশোনাকে একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে। অর্থাৎ যে পড়াশোনাকে বা যে কোনো বিষয়কে ভালোভাবে মনে রাখতে পারে সে কি? সে ঠিকঠাকভাবে জ্ঞান অর্জন করতে পারছে, সেই কারণে তার কিন্তু পড়াটা ভালো মনে থাকছে, ঠিক আছে? এরপর চলে আসে নাম্বার 15-তে, বলা হচ্ছে একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন তখন তার প্রধান কাজ কি হবে? একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন, যখন তিনি গ্রামার শেখাবেন, তখন তার প্রধান কাজ কি হবে? ভাষার শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া, ভাষার শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের নিবিড়ভাবে যোগসূত্রতা রক্ষা করা, ভাষা শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ত্রুটি দূর করা, ওপরের কোনোটিই নয়। কী হবে? একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন তখন তার প্রধান কাজ হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ত্রুটি দূর করা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপর নাম্বার 16-তে বলা হচ্ছে নিচের কোনটি পাঠ পরিকল্পনা পদ্ধতি বা কৌশল নয়? নিচের কোনটি পাঠ পরিকল্পনার পদ্ধতি বা কৌশল নয় সেটা তোমাদের বলতে হবে। দেখো, হারবার্ট পদ্ধতি, মূল্যায়নধর্মী পদ্ধতি, মরিসন পদ্ধতি নাকি প্যাভলভ পদ্ধতি? প্রশ্নটা ছিল নিচের কোনটি পাঠ পরিকল্পনার পদ্ধতি বা কৌশল নয়? সঠিক উত্তর হবে প্যাভলভ পদ্ধতি কোনো পাঠ পরিকল্পনা বা কৌশলের পদ্ধতি কিন্তু নয়। নম্বর 17-তে এবার দেখো, বলা হয়েছে ভাষা পদ্ধতি বলতে বোঝায়, কি বোঝায়? পাঠ্যক্রম অনুসারে পাঠ্যপুস্তক সমূহ পড়ানো, কথাবার্তা ও আলাপ আলোচনার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা, সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো, নির্দিষ্ট সূত্রের বিশ্লেষণ করা। কী হবে সঠিক উত্তর? ভাষা পদ্ধতি বলতে বোঝায় সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো, অর্থাৎ যখন ল্যাঙ্গুয়েজের কোনো লিটারেচারের কোনো একটা বিষয় পড়ানো হচ্ছে তখন সেটা পড়াতে পড়াতে তার মধ্যে থেকে ব্যাকরণের বিভিন্ন প্রয়োগ দেখানো কিন্তু ভাষা পদ্ধতির একটি অন্যতম উদাহরণ। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে শিক্ষার্থীদের অনুবাদ শেখানোর জন্য নিচের কোন কোনভাবে পাঠ পরিকল্পনা করা যেতে পারে? শিক্ষণ কৌশল, শিক্ষণ পদ্ধতি ও উপকরণে ব্যবহার করা, শিক্ষার্থীর শিক্ষণজাত আচরণের পরিবর্তন করা, পূর্বজ্ঞান, উপরে সব কয়টি? কী হবে সঠিক উত্তর? বলেছে শিক্ষার্থীদের অনুবাদ শেখানোর জন্য নিচের কোন কোনভাবে পাঠ পরিকল্পনা করা যেতে পারে। সঠিক উত্তর হবে উপরে সব কয়টি, কারণ
শিক্ষণ কৌশল, শিক্ষণ পদ্ধতি, উপকরণের ব্যবহার করতে হবে, শিক্ষার্থীর শিক্ষণজাত আচরণে পরিবর্তন করতে হবে এবং পূর্বজ্ঞানও কিন্তু প্রয়োজন। তা ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 19, যখন কোনো শিশু ভাষার সাহায্যে তার পরিবার সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কী ধরনের সাহায্য দেওয়া উচিত? যখন কোনো শিশু ভাষার সাহায্যে তার পরিবার সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কী ধরনের সাহায্য দেওয়া উচিত? প্রতিনিধিমূলক সাহায্য, নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য, একান্ত কল্পনামূলক সাহায্য, কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 20-তে বলা হয়েছে গেস্টাল্ট তত্ত্ব, গেস্টাল্ট যে তত্ত্বের প্রবর্তন করেছেন সেটা কি? অর্থাৎ গেস্টাল্ট তত্ত্বটা কেমন? সংযোজনবাদের তত্ত্ব, অনুবর্তনবাদের তত্ত্ব, অন্তর্দৃষ্টি তত্ত্ব, ফিল্ড থিওরি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অন্তর্দৃষ্টি তত্ত্ব। তো এই ছিল আমাদের আজকের মোট 20টা বাংলা পেডাগজি অর্থাৎ বাংলা ব্যাকরণ সম্পর্কিত বা বাংলা ভাষা পড়ানোর সময় কী ধরনের পেডাগজির প্রশ্ন আসতে পারে ভাষা সংক্রান্ত, তো সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা করলাম। তো তোমাদের স্কোর 20তে কত হচ্ছে, 20তে তোমরা কত স্কোর করতে পারছো সেটা কমেন্টে তোমরা জানিও, এবং কোয়েশ্চেন্সগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM অনলাইন ক্লাসেস। থ্যাংক ইউ ভেরি মাচ।